শার্লক হোমস তার সহকারী ওয়াটসনকে বলছেন, তুমি আমার পদ্ধতি জানো, আমি ছোটখাটো বিষয়কেই গভীরভাবে পর্যবেক্ষণ করি, কিন্তু শুধু কল্পকাহিনীতে নয়, বাস্তবে, এমনকি প্রাণঘাতী বাস্তবেও অনেক সময় সামান্য প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আসল সত্যিটা সামনে আসে। মডেল সনিকা সিং চৌহানের মর্মান্তিক মৃত্যু ঘিরেও এরম অসংখ্য প্রশ্নের গোলকধাঁধা। অভিযোগ, সনিকাকে হাসপাতালে আনার প্রায় 2 ঘন্টা পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিক্রম। আফটারথট, কাছাকাছি শিশু মঙ্গল কিংবা SSKM থাকাতেও কেন নিয়ে যাওয়া হলো 6 কিলোমিটার দূরে বাইপাসের ধারে রুবি হাসপাতালে? 28শে এপ্রিল সেই রাতে রাস্তার CCTV ফুটেজগুলো ঠিক কী বলছে? দুর্ঘটনার 9 দিন পর বিক্রমের রক্ত পরীক্ষা থেকে আদৌ কি কিছু পাওয়া সম্ভব? আলোচনা এই অসংখ্য প্রশ্নের অন্ধকারে আলো ফেলার চেষ্টা করব আমরা। এই অনুষ্ঠান যখন শুরু হচ্ছে তার আগে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে একবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অসুস্থতার কারণ দেখিয়ে তলব করা সত্ত্বেও দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি হননি বিক্রম। অবশ্য এই মুহূর্তে একটি ফ্লোরে তা সিরিয়ালের শুটিং চলছে। আসুন এই অনুষ্ঠানের শুরুতেই দেখি দুর্ঘটনা ঘিরে সামনে উঠে আসা বেশ কিছু প্রশ্ন। সনিকা সিংহ চৌহানের মৃত্যুর পর 10 দিন কেটে গিয়েছে, কিন্তু এই ঘটনা ঘিরে সনিকার ঘনিষ্ঠ মহলে এখনো ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। সনিকার বন্ধুদের প্রশ্ন, সনিকার মৃত্যুর পর কেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়? পানশালা ছাড়ার পর থেকে দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত বিক্রম ও সনিকা কোথায় ছিলেন? সনিকার বন্ধুরা বলছেন এর মধ্যে প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাসপাতাল সূত্রে দাবি সনিকা সিংহ চৌহানকে হাসপাতালে আনা হয় ভোর 3:56 নাগাদ। ভোর 4:51 তার মৃত্যু হয়। তারও প্রায় 1 ঘন্টা পর সকাল 6টা নাগাদ বিক্রম চট্টোপাধ্যায় ওই হাসপাতালেই ভর্তি হন। পরে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে যুক্তি দিয়েছেন বিক্রম। হ্যাঁ, আমার অ্যাডমিশন পরে হয়েছিল। আমার বাড়ির লোকজন পৌঁছানোর পরে তারা আমাকে কনভিন্স করতে পেরেছিল যে হ্যাঁ, আমার ভর্তি হওয়াটা দরকার। বাই দ্যাট টাইম সনিকা ওয়াজ নো মোর। কিন্তু সনিকার ঘনিষ্ঠ মহলে বিক্রমের দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের প্রশ্ন, যদি প্রয়োজনই হয় তাহলে হাসপাতালে যাওয়ার 2 ঘন্টা পর কেন ভর্তি হয়েছিলেন বিক্রম? তাহলে কি আলোচনা পরামর্শের পর বিক্রম হাসপাতালে ভর্তি হয়েছিলেন? এটা কি তার কৌশল? যদি কোনো ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে আসেন তাহলে তার ভর্তি হওয়ার কথা কিন্তু ইমিডিয়েটলি, তার ভর্তি হওয়া উচিত ছিল তখনই। এই দিকটাতে পুলিশ কি করছে তদন্ত? দুর্ঘটনার খবর ভোরবেলায় বিক্রমের বাড়ি পৌঁছে গেলেও সনিকার বাড়িতে খবর পৌঁছতে বেলা গড়িয়ে যায়। বিক্রম দাবি করেছেন তার কাছে সনিকার বাড়ির ফোন নাম্বার ছিল না। আমার ফোন বা সনিকার ফোন, কোনো ফোন আমাদের কাছে ছিল না। আমার 2টো নাম্বার মুখস্থ ছিল, আমার বাবার নাম্বার এবার আমার সবথেকে কাছের বন্ধুর নাম্বার। আমরা ভোরবেলা পর্যন্ত সেই 2টো নাম্বারেই ফোন করার চেষ্টা করেছি। তারপরে কোনো একটা সময় বোধহয় সনিকার 2টো ফোন নিয়ে আসা হয়েছিল পুলিশের থেকে। আমার ফোনটা পুলিশ আমার কাছে এনে দেয়নি, সেটা টালিগঞ্জ থানায় জমা পড়েছিল। যদিও সনিকার ঘনিষ্ঠ মহল প্রশ্ন তুলছে, পরিবার বা বন্ধু বান্ধবদের মাধ্যমে কেন সনিকার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করেননি বিক্রম? এর পাশাপাশি আরও একটি প্রশ্ন নিয়েও ধন্দ বাড়ছে, তা হলো পানশালা ছাড়ার পর থেকে দুর্ঘটনার আগে পর্যন্ত বিক্রম সনিকা কোথায় ছিলেন? কারণ সনিকার বন্ধুদের দাবি হোটেলের পানশালা থেকে তারা বেরোন রাত 2:15। বিক্রম, সোনিকা আরেকটা বন্ধু গাড়ি করে AGC বস রোডের একটা 5 স্টারে যায়। আমরাও যাই ওখানে আরেকটা গাড়িতে, আরও কিছু বন্ধু বান্ধব। ওখানে গিয়েও বিক্রম ড্রিঙ্ক করে। ইনফ্যাক্ট ওখানে গিয়ে আমার বন্ধুকে রামেন কোকো অফার করে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওখানেও ড্রিঙ্ক করছিল বিক্রম। তারপর ওখান থেকে ওরা 2:15 নাগাদ বেরিয়ে যায়। আমি ওই গাড়িটি দেখি, কারণ আমি জানতাম না এটা বিক্রম চ্যাটার্জি বসে আছে। গাড়িটা টয়োটা গাড়ি ছিল, সাদা টয়োটা গাড়ি, এবং ওইটা আমি পার্সোনালি দেখেছি যে ও কিভাবে ওই ক্লাবটার বাইরে থেকে বেরিয়ে সেই টার্নটা নিয়ে যায়। আমি দেখি গাড়িটা প্রচন্ড গতিবেগে আপনার টুয়ার্ডস মিন্টো পার্কই যায়। রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে রাত 3:30 নাগাদ, অর্থাৎ হোটেল থেকে বেরোনোর 1 ঘন্টা 15 মিনিট পর। কিন্তু এই রাস্তা যেতে কি এতটা সময় লাগে? তা দেখতে সোমবার রাতে সেই হোটেল থেকেই গাড়ি নিয়ে যাত্রা শুরু করি আমরা। সনিকা সিং চৌহানের বন্ধুদের দাবি, এই যে হোটেল রয়েছে AGC বোস রোডে, এইখান থেকেই রাতে 2:15 নাগাদ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সনিকাকে নিয়ে বেরোয় এবং সনিকা অসুস্থ বোধ করাতেই কিন্তু তড়িঘড়ি সনিকা বিক্রমের সঙ্গে বেরিয়ে যায়। তারপরে AGC বোস রোডের এই হোটেল থেকে বেরোবার পর যারা বন্ধুরা জানাচ্ছিল, সনিকা জানায় সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখুন, যাত্রা শুরুর সময় আমাদের গাড়িতে কিলোমিটার দেখাচ্ছে 1,25,574 কিলোমিটার। ঘন্টায় 40 কিলোমিটার গতিতে সমস্ত সিগন্যাল মেনে আমরা এগোলাম রাসবিহারী মোড়ের দিকে।
রাসবিহারী মোড়ের কাছে গাড়ি যখন পৌঁছলো তখন গাড়ির কিলোমিটার 1,25,579, অর্থাৎ হোটেল থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব 5 কিলোমিটার। আর সব সিগন্যাল মেনে এই দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগলো ঠিক 15 মিনিট। তাহলে এই দূরত্ব পৌঁছতে বিক্রমের গাড়ির কেন প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল? মাঝের এই সময়টা তারা কোথায় ছিলেন? সনিকার বন্ধুদের একাংশের প্রশ্ন, এই 1 ঘন্টা কি তাহলে বেপরোয়া গতিতে কলকাতা জুড়ে গাড়ি ছুটিয়ে বেরিয়েছিলেন বিক্রম? তাহলে তার সিসিটিভি ফুটেজ থাকা উচিত। এদিকে এরই মধ্যে মঙ্গলবার সামনে আসে বিক্রমের শুটিং করার ছবি। কিন্তু শুটিং করতে পারলে পুলিশের সামনে কেন হাজির হচ্ছেন না বিক্রম? নানা মহলে এই প্রশ্ন জোরালো হতে থাকে। এরপরই মঙ্গলবার রাতে টালিগঞ্জ থানায় হাজিরা দেন বিক্রম। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি চলে যাব মুম্বাই স্টুডিওতে, যেখানে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন শতরূপা পাইন। শতরূপা, আপনি শুধু পেশাদার সূত্রে সনিকা সিং চৌহানের সহকর্মী নন, ছোটবেলার বন্ধু, পারিবারিক বন্ধুও বটে। বিক্রম চট্টোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন আমাদের সামনে এসেছিল, সেটা দেখার পর নানা অসঙ্গতি, আপনারা যারা পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, তাদের মনে নানা প্রশ্ন জাগে। কি সেই প্রশ্ন? কোথায় কোথায় আপনাদের মনে হয়েছিল যে অসঙ্গতি রয়েছে? যে প্রথম যে প্রশ্নটা আমার প্রথম দিন থেকে মনে হয়েছে, এই যে স্পেশাল ইনভেস্টিগেশন কেন হচ্ছিল না এই কেসটাকে নিয়ে, যে একটা ডেথ হয়েছে, একটা এত বড় একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে, সেখানে নিয়ে কোনো ইনভেস্টিগেশন কেন হচ্ছে না। শতরূপা, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 11 দিন, প্রথম প্রশ্নটা আমার ছিল যে হ্যাঁ আমি বলছি 11 দিন হয়ে গেছে, ইনভেস্টিগেশনের গতি নিয়ে আপনি প্রশ্ন করছেন, অর্থাৎ তদন্তের যে গতি তাতে আপনারা সন্তুষ্ট নন। কি চাইছেন এই মুহূর্তে? না, আমরা প্রথম দিন থেকে যেটা ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডসের একটাই কোয়েশ্চেন ছিল যে ইনভেস্টিগেশন কোনো রকমের শুরুই হয়নি প্রথম দিন থেকে। ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে কিছুই জড়ো করা হয়নি প্রথম দিন থেকে। সেই কোয়েশ্চেনটা প্রথম দিন থেকে সবার মাথায় এসেছিল। আজকে যে একটা ইনভেস্টিগেশন হচ্ছে এই নিয়ে আমরা খুব খুশি। উই হ্যাভ অল ফেথ ইন কলকাতা পুলিশ অ্যান্ড দ্য মিডিয়া দেয়ার, অ্যান্ড আই হোপ দিস উইল গেট আ জাস্টিস। শতরূপা, আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে বাবা মা যাদের প্রতি সমবেদনার ভাষা নেই, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা বন্ধু বান্ধব যারা পরিবারের ঘনিষ্ঠ কথা বলেছেন, এই মুহূর্তে তারা কি চাইছেন, তারা কি বলছেন? তারা ডেফিনেটলি চাইছেন যে একটা কোনো জাস্টিস। তারা জানতে চাইছে সেদিন রাতে কি হয়েছিল। শুধু জানতে চাইছে যে কি হয়েছিল, এক্স্যাক্টলি কি ছিল। কেউ কি ড্রাঙ্ক ছিল, যে গাড়ি চালাচ্ছিল সে কি ড্রাঙ্ক ছিল, গাড়ির স্পিড কি ছিল, এই কোয়েশ্চেনসটা তাদের মাথায় বারবার আসছে। আর তারা শুধু জানতে চায় যে এক্স্যাক্টলি কি হয়েছিল। বিক্রম যদি পার্সোনালি গিয়েও তাদের বাবা মার সাথে কথা বলে এই উত্তরটা দিতে পারে, আমার মনে হয় অনেক উপকার হবে। শতরূপা, আপনারা এবং বন্ধু বান্ধবরা যারা এই মুহূর্তে কলকাতায় মোমবাতি মিছিল করছেন, যারা সুবিচার চাইছেন, জাস্টিস ফর সনিকা, এই দাবিতে তারা কলকাতার রাজপথে নামছেন, তারা বারবার বলছেন যে বিক্রম যেটা বলছেন সেটা সত্য নয়, তাতে তাদের বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে। কেন? কোথায় আপনার মনে হচ্ছে যে আপনাদের যে বিক্রম চট্টোপাধ্যায় যা বলছেন, যা বিবৃতি দিয়েছেন, প্রেসের সামনে যা বলেছেন, তাতে অসঙ্গতি আছে? একটা নর্মাল সেন্স থেকে আমাদের মনে হয়েছে যে বিক্রম যেটা বলছে যে ও ফার্স্ট হসপিটাল থেকে বেরিয়ে when he first got out of trauma, the first thing যেটা ও বলেছে যে I was neither drunk nor speeding up. আমাদের যেটা মনে হয়েছে, বিশেষ করে আমি ওখানে ছিলাম না, I am not a witness, I can't comment, but যারা উইটনেস তারা অলরেডি কমেন্ট করে দিয়েছে যে they have spotted Vikram drinking. ঠিক, আর সেই ছবি, সেই ফুটেজ, আই থিংক যদি সত্যি কথা বলুন প্লিজ, আপনি বলুন। হ্যাঁ, যদি এটা সত্যি কথা হতো তাহলে আমার মনে হয় না উইটনেসরা এসে এরকম একটা ভিডিও দিতে পারতো সবার কাছে, এরকম ভাবে দেখাতে পারতো যে সে ড্রিঙ্ক করছে। And I feel it's a blatant disregard for a life and for a friend to lie about something which is so sensitive.
শতরূপা, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রমাণের কথা আপনি বলছেন, সেই প্রমাণ যেটা থেকে একেবারে অকাট্য যুক্তি তৈরি হতে পারত, সেই প্রমাণ কিন্তু 9 দিন পর তার পরীক্ষার জন্য গেছে যে আদৌ নেশাগ্রস্ত ছিলেন কিনা বিক্রম চট্টোপাধ্যায়। 9 দিনে কতটা প্রমাণ থাকবেন আমাদের স্টুডিওতে ফরেন্সিক বিশেষজ্ঞরা আছেন, তারা বলবেন। কিন্তু আপনার কাছে জানতে চাইছি যে কোথাও শুরুতে কি একটা যথেষ্ট ঢিলেঢালা মনোভাব ছিল তদন্তে? আপনি দেখুন, আপনি ভেবে দেখুন, যেই এখানে একটা এইখানে যেখানে মুম্বাইয়ের মতো একটা জায়গা, একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হলে সবার আগে পুলিশ যেটা করে ইজ ব্রেথ অ্যানালাইজার দিয়ে চেক করে আপনি ড্রাঙ্ক কি ড্রাঙ্ক না। আপনি যদি ড্রাঙ্ক হন তাহলে ওইটা কেসটা অন্য লেভেলে চলে যায়, সেইটা তো করা হয়নি। আজকে 9 দিন পরে ব্লাড টেস্ট করা হচ্ছে। এখানে আমার আর কি বলার আছে? এখন ব্লাডে কি রিপোর্ট পাবে? এখন আর ব্লাডের থেকে তো আমরা আর কিছু পাবো না, বাট তাও যে ব্লাড রিপোর্ট করা হচ্ছে এটাতেই আমরা সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে শতরূপা। আমি ঠিক এই শতরূপার পয়েন্টটা নিয়ে আসবো। ডক্টর AK গুপ্ত আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। 9 দিন পর নমুনা পরীক্ষা করে আদৌ বোঝা সম্ভব যে সেই রাতে 28 তারিখ রাতে বিক্রমবাবু আদৌ নেশাগ্রস্ত ছিলেন কি না? মানে আমি বলছি অ্যালকোহলটা যথেষ্ট ভোলাটাইল, সেটা কি বাষ্পীভূত হতে পারে? সে তাতে প্রমাণ থাকা সম্ভব 9 দিন পর? 9 দিন কেটে গেছে। যে কোনো পয়জনিংই শরীরে যদি গিয়ে থাকে, সে খাওয়ার সঙ্গে হোক, ইঞ্জেকশনের সঙ্গে হোক, পরীক্ষা যত তাড়াতাড়ি করা হবে ততই পাওয়া যায়। এই অ্যালকোহলের ক্ষেত্রে আরও বেশি জরুরি, কারণ এটা একটা ভোলাটাইল সাবস্টেন্স। যে কারণের জন্য ড্রাঙ্কেন ড্রাইভার, ড্রাঙ্কেন পাইলট টেস্ট করার জন্য এই যে ব্রেথালাইজার ইনস্ট্রুমেন্ট, এটা আজকাল প্রায় পৃথিবীতে সমস্ত হাসপাতাল যেখানে ইমার্জেন্সি আছে সেখানেতে সবসময় প্রযুক্ত রাখার কথা, যাতে অ্যাক্সিডেন্টটা কেন হলো ওয়ান অফ দি রিজন বের করা, ইনভেস্টিগেশনকে সাহায্য করার জন্য, যে ওয়েদার ড্রাইভার ওয়াজ অ্যাট ফল্ট, মানে ওয়েদার ড্রাইভার ওয়াজ আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। তো সেইটা সঙ্গে সঙ্গে করার কথা। মানে এটা নয় যে মানে তাকে পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সঙ্গে ওই ব্রেথ অ্যানালাইজার টেস্টটা করার দরকার, যাতে আমরা ওই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পয়েন্টটা উইচ উইল হেল্প ফাইনালি ইন দ্য মানে ডিসিশন অফ দি কেস, সেইটা করার দরকার। এখন 9 দিন বাদে করলে পরে যে কোনো জিনিসই, আমরা যদি কোনো কিছু খাই 9 দিন বাদে কোনো জিনিস কি আমাদের শরীরে সেটা পাওয়া যাবে? ঠিক। যে যদি একমাত্র হতে পারে যেগুলো খুব পয়জন, যেগুলো অনেক দিন ধরে শরীরে জমা হতে থাকে বারে বারে খাওয়া হচ্ছে, সেইগুলো হয়তো তারা রয়েছে এবং সেটার রেসিজুয়াল অ্যামাউন্ট হয়তো ডিটেকশন হতে পারে, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে সেটা খুবই অস্বাভাবিক। একদম। অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞ একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন 9 দিন পরে যে নমুনা পাঠানো হয়েছে সেটা পরীক্ষা করে, সেটা যে কন্ডিশনেই রাখা হোক না কেন, সেই দিন অর্থাৎ 28 তারিখ রাতে বিক্রম চট্টোপাধ্যায় নেশাগ্রস্ত ছিলেন কিনা তার প্রমাণ পাওয়া যথেষ্ট কঠিন, কার্যত অসম্ভব। দেখুন, আই ওয়াজ ইনটক্সিকেটেড while ড্রাইভিং, না এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। এটা মানে একটা ব্লেটেন্ট লাই, যেটা আমরা নিজের চোখে দেখেছি ওকে ড্রিঙ্ক করতে। কি ছিল বিক্রমের এই গ্লাসে, তা নিয়ে বিক্রম ও সোনিকার বন্ধুদের পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসছে। এরই মধ্যে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই দাবি করছে সত্যিটা সামনে আসুক। মৃত্যুর রহস্য জানবার অধিকার তো সকলেরই আছে, সত্য উদ্ঘাটিত হলে তখন বোঝা যাবে কে দোষী কে নয়। কিন্তু সোনিকার বন্ধু মহলে এই প্রশ্ন উঠছে, আদৌ সত্যিটা সামনে আসবে তো? এর কারণ হলো বিক্রমের রক্তের নমুনা পরীক্ষায় বিলম্ব। দুর্ঘটনার দিন রাতে বিক্রম মত্ত ছিলেন কিনা তা বোঝা যাবে রক্ত পরীক্ষা করে। সোমবার বিক্রমের রক্ত পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ, কিন্তু দুর্ঘটনার 8 দিন পর। এখানেই বিক্রমের বন্ধুদের প্রশ্ন, কেন দুর্ঘটনার 8 দিন পর রক্ত পরীক্ষার জন্য পাঠানো হলো? পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার কথা জানার পরই বিক্রমের রক্তের নমুনা সংগ্রহ হয়। যেহেতু লালবাজারের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ প্রথমে তদন্তের দায়িত্বে ছিল, তাই তারাই রক্তের নমুনা সংগ্রহ করে। পরে তদন্তভার যায় টালিগঞ্জ থানার হাতে। তারাই এখন ওই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। কিন্তু রক্ত পরীক্ষায় এই বিলম্ব কি সঠিক রিপোর্টের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? অর্থাৎ এখন রক্ত পরীক্ষা হলে কি বোঝা সম্ভব যে বিক্রম সেদিন মদ্যপান করেছিলেন কি করেননি? প্রশ্ন সোনিকার বন্ধুদের। কেউ যদি রিসার্চ করতে চায়, প্রত্যেক দিন নিচ্ছে করে কোন দিন অবধি পাওয়া যাচ্ছে, এরকম একটা রিসার্চ হয়তো হতে পারে, কিন্তু কোনো পার্টিকুলার পারপাস, কোনো একটা লিগাল ইস্যুর জন্য এরকম টেস্ট করে কোনো লাভ নেই। প্রিজার্ভেশন যদি ঠিকমতো না করা হয় তাহলে স্যাম্পল থেকে অ্যালকোহল
নাও পাওয়া যেতে পারে, অ্যান্ড ইট ক্যান গিভ ফলস নেগেটিভ রেজাল্টস অলসো। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ বলছে এই সমস্ত ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রক্ত পরীক্ষা করানো উচিত। ভালো হতো যদি যখন উনি হসপিটালে ছিলেন তখন যদি ওর ওয়্যারিং অ্যাপারাল টেস্ট করে, আমি জানি না, যদি করে থাকে তো খুবই ভালো। এটা হচ্ছে আপনার সায়েন্টিফিক এভিডেন্স। 8 দিন পর রক্তের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোয় কী ফল আসবে তা নিয়ে আইনজীবীদের একাংশও সন্দিহান। ঘটনার এতদিন পরে কেন রক্তের স্যাম্পেলটা পাঠানো হলো ফরেনসিক ল্যাবে, যেখানে এই ধরনের ক্ষেত্রে ইমিডিয়েটলি তদন্তকারী অফিসারদের উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্লাড টেস্টার রিপোর্টটা সংগ্রহ করা। ব্লাডের ক্ষেত্রেও সেটা ইমিডিয়েটলি নিয়ে সেটা ফরেনসিক টেস্টের জন্য বা রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সেটা করা উচিত ছিল। আজকে 9 দিন বাদে গেলে সেক্ষেত্রে কতটা তার পরীক্ষার নিপুণ ফল উঠে আসবে সেটা আমার সন্দেহ আছে। রক্ত পরীক্ষায় বিলম্ব নিয়ে প্রশ্ন তুলছে বিজেপিও। এক্ষেত্রেও আমার মনে হয় যে অভিনেতা মানছি সব ঠিক আছে, কিন্তু ব্লাড স্যাম্পেলটা 3 দিন ধরেও পরীক্ষা করা হলো না। এটার হ্যান্ডলিংটার মধ্যে কোথাও যেন দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিষ্কার ছাপ রয়েছে। যদিও লালবাজারের একটি সূত্রের দাবি, দুর্ঘটনার পরই বিক্রমের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি। এবিপি আনন্দ। সমিতা, যতই আন্দোলন হোক, যতই রাস্তায় মিছিল হোক, মোমবাতি মিছিল হোক, আসল হচ্ছে আদালতে প্রমাণ। সেটা 9 দিন পরে পাঠানো হলে প্রথম প্রশ্ন আমার যে সেটা তো বিনষ্ট হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে পাওয়া যাবে কি পাওয়া যাবে না এর মধ্যে আমি ঢুকবই না। 24 ঘন্টার মধ্যে যদি এটা ডিটেকশন না হয় তারপরে আর ডিটেকশন হতে পারে না। এখানে প্রশ্ন হচ্ছে যে ওর ভর্তি হওয়ার পর, মানে যখন গেল সোনিকাকে নিয়ে, তারপরে ওকে ডাক্তার এক্সামিন করেছে, যেটা স্যার বললেন যে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তুমি করনি, নাম্বার 1। এবার পুলিশ সেখানে নিয়ম হচ্ছে তুমি যখনই এরকম কোনো অ্যাক্সিডেন্ট কেস যাবে লোকাল থানায় কিন্তু খবর দিতে হবে, সেই নার্সিংহোমই হোক বা হসপিটালই হোক। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে কিন্তু তাকে দেখতে হবে এখানে রিকুইজিশন দিয়েছিল কিনা। একদম নাম্বার 1 হচ্ছে ব্লাড। তোমরা আর একটা জিনিসে ঢুকছো না, সেটা হচ্ছে ওর ইউরিন নিতে হবে। ব্লাডে যদি 24 ঘন্টার মধ্যে না হয়, যেমন পাওয়া যাবে না তারপরে নেগেটিভের দিকে চলে যাবে, তেমনি ইউরিন প্রিজার্ভ করলে আর একটু বেশি 36 আওয়ার্স অ্যাট বেস্ট পাওয়া যায়। সেই দুটো রিকুইজিশন পুলিশ দিয়েছিল কিনা এটা আমাকে দেখতে হবে। এখানে আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সাধারণত এফএসটিপি হচ্ছে এর ব্যাপারে স্পেশালিস্ট, ফ্যাটাল স্কোয়াড, সেখান তাদের হাত থেকে একদম তদন্তভার এই মুহূর্তে টালিগঞ্জ থানায় একদম। এবার যে জিনিসটা আমার জানার যে 24 ঘন্টার মধ্যে আমাকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাতে হবে, সেটা কেন আমি 9 দিন বাদে পাঠাবো? তাহলে কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে বা অন্য কোনো হাত আছে? কালকে যেমন ওর বন্ধুরা এসে বলছিলেন স্টুডিওতে যে যারা 9 দিন ফেলে রাখতে পারে তারা তো স্যাম্পল বদলেও দিতে পারে। হ্যাঁ, সেটার থেকেও বড় কথা হচ্ছে অরিজিনাল স্যাম্পল থাকলেও তুমি পাবে না। ইউরিন তো নেয়নি আমার মনে হয়। আমি পরের পার্টে আসি সমিতদা। আজকে জয়েন্ট সিপি ক্রাইম তিনি স্পষ্ট বলেছেন যে আগামীকাল ওকে ডাকা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, প্রথম দিনে 7 দিন সময় দেওয়া হয়েছিল, সেই সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। পুলিশ বলেছে, কোট আনকোট আমি বলছি, আমাদের কিছু ক্ল্যারিফিকেশন নেওয়ার আছে, অনেক কিছু জানার আছে, কিন্তু হেলথ গ্রাউন্ড দেখিয়ে বিক্রম এখনও আসেননি। আমি বলছি যে এই তো গতকাল এবং আজকে আমরা অবশ্যই চাই যে বিক্রম সম্পূর্ণ সুস্থ শরীরে ভালো থাকুন, নিয়মিত কাজ করুন, শুটিং, কিন্তু গতকাল এবং আজকে বিক্রম শুটিং করেছেন। পুলিশের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে দায়িত্ব জ্ঞানটা কোথায়? তোমার নিশ্চয়ই কালকে তোমার নিশ্চয়ই মনে আছে, কালকের আলোচনায় আমরা বলেছিলাম যে টলিউডটা এখন কন্ট্রোল করে একটা বিশেষ কিছু প্রভাবশালী মানুষ। দাদা, একটা কথা কিন্তু আমরা একটু আগে শুনলাম যে ডাক্তার ওনাকে প্রথম দেখেছে। এবার রুবি হসপিটালের বা রুবি নার্সিংহোমের ডাক্তার যদি মনে করতেন যে ওর অ্যাডমিশনের ব্যাপার আছে, তাহলে তোকে অ্যাডমিট করে নিতেন, কিন্তু নেননি। তার মানে ওর ভর্তি হওয়ার প্রয়োজন ছিল না, তাহলে বাড়িতে যাচ্ছেন, তারপর একটা বিরাট সময় পাচ্ছেন। বিরাট সময় পাওয়া মানে তার মধ্যে ওনার আত্মীয়রা তো আর অ্যাডভোকেট বা আইনজীবী নন বা ডাক্তার নন, তাদের সঙ্গে আলোচনা করে উনি আবার ফেরত আসছেন। তার মানে একটা ভালো টাইম উনি কনজিউম করছেন। তো এইখানে এর পরে যে কথাটা উনি বলছেন সেটা কিন্তু আফটার থট হচ্ছে, মানে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে কিন্তু একটা সন্দেহের উদ্রেক হচ্ছে যে এই কেসের পুলিশ তো অফকোর্স বলবে যে তদন্ত আমরা সঠিক পথে করছি, কিন্তু এই জিনিসটা কেন হলো এটার আমি কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না। যে প্রথমে থানা নিয়ে এফএসটিপি কে দিয়ে দিল, যেটা হয়
তারপরে আবার কেন টালিগঞ্জে এলো, এই কারণটা কি? আমি জয়ন্তর কাছে যাব। জয়ন্ত, আমি কালকেই আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি যে তফাৎ হয়ে যায় কোথাও কালিকা প্রসাদের যিনি চালক সেই অর্ণব রাওয়ের সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায়ের তফাৎ হয়ে যায়, এবং সেই তফাৎটা আজকে যদি এইভাবে আমরা দেখি যে শুধু ধারায় নয়, মানে তোমার 304 আর 304-এর এর তফাৎ নয়, অ্যাপ্রোচের তফাৎ। আমি একজনকে প্রাণপণ তার বেল অপোজ করছি, তাকে জামিন অযোগ্য ধারা দিচ্ছি, অথচ আরেকজনের ক্ষেত্রে আমি একটা লুজ রোপ রাখছি যে তুমি শুটিং করছেন, 1 সপ্তাহ তাকে সময় দেওয়া হয়েছে, তিনি 1 সপ্তাহের মধ্যে এলেই হবে। কোথাও এই সুযোগটা তো, মানে আমি বলছি এই সুযোগ যদি বিক্রম পান সেটা পুলিশের বিবেচনা, কিন্তু আমি বলছি সেটা তো অর্ণব রাওয়েরও পাওয়া উচিত। আইন তো সবার জন্য সমান। জয়ন্ত বলার আগে আমি একটা কথা তোমাকে বলে নিচ্ছি, আর একটা প্রশ্ন কিন্তু এই ক্ষেত্রে আসছে, সেটা হচ্ছে যেখানে অ্যাক্সিডেন্ট হলো তার খুব কাছাকাছি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হসপিটাল এবং ইম্পর্টেন্ট নার্সিং হোম আছে, সেই জায়গাটা কিন্তু আমরা চমৎকার একটা কিউ দিয়েছেন। আমি দ্রুত একবার দেখে নেব এই দূরত্বের বিষয়টা। 6 কিলোমিটার দূরে রুবি হাসপাতালে কেন নিয়ে যেতে হলো, সেই প্রশ্ন তুলছেন যারা আন্দোলন করছেন, রাস্তায় নামছেন তারা। 29শে এপ্রিল শেষ রাতে রাসবিহারী মোড়ে এই জায়গাতেই দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, মডেল সনিকা সিংহ চৌহান। প্রায় আধ ঘন্টা পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সনিকার মৃত্যু হয়। এখানেই সনিকার বন্ধুদের প্রশ্ন, এই আধ ঘন্টা সময় নষ্ট হলো কেন? দুর্ঘটনাস্থলের কাছাকাছি একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও বিক্রম চট্টোপাধ্যায় সনিকাকে নিয়ে বাইপাসের ধারে রুবি হাসপাতালেই গেলেন কেন? দুর্ঘটনাস্থল থেকে রুবি হাসপাতালের দূরত্ব মাপতে আমরা এই রাস্তা গাড়িতে গিয়েছি। দেখুন, যাত্রা শুরুর সময় ওডোমিটারে দেখাচ্ছে 1,25,585 কিলোমিটার। রুবি হাসপাতালে পৌঁছে গাড়ির ওডোমিটার দেখাচ্ছে 1,25,591 কিলোমিটার, অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে রুবি হাসপাতালের দূরত্ব 6 কিলোমিটার। হাসপাতালে আসতে যে সময়টুকু লাগলো প্রায় এই 6 কিলোমিটার রাস্তা এবং লাগলো 12 মিনিট সময়। এই হাসপাতালে নিয়ে আসা হয় সনিকা সিং চৌহানকে, তা হাসপাতালে আইটিইউতে ভর্তি করা হয় এবং তারপর 4:50 হাসপাতাল যেটা জানা যায় 4:50 আইটিইউতে ভর্তি করার পরে মৃত্যু হয় মডেল সনিকা সিং চৌহানের। কিন্তু দুর্ঘটনাস্থলের কাছাকাছি আর কোনো হাসপাতাল কি ছিল না? দুর্ঘটনাস্থল থেকে আমরা প্রথমে যাত্রা শুরু করলাম শিশু মঙ্গল হাসপাতালের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 3:02। আমরা যে দুর্ঘটনাস্থল অর্থাৎ রাসবিহারী অ্যাভিনিউ সেইখান থেকে রওনা দিলাম 2:58-তে। 4 মিনিট সময় লাগলো শিশুমঙ্গল হাসপাতালে আসতে এবং গোটা রাস্তার কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতাল। আবার আমরা দুর্ঘটনাস্থল থেকেই যাত্রা শুরু করলাম। ঘড়িতে তখন রাত 3:56। ওডোমিটারে তখন দেখাচ্ছে 1,25,598 কিলোমিটার। বিপি পোদ্দার হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছানোর পর ওডোমিটারে দেখাচ্ছে 1,25,604 কিলোমিটার। ঘড়িতে তখন ভোর 4:02, অর্থাৎ 3 কিলোমিটার দূরে বিপি পোদ্দার হাসপাতালে আসতে আমাদের লাগলো 6 মিনিট। বিপি পোদ্দারের পর আমাদের তৃতীয় গন্তব্য এসএসকেএম। আবার আমরা যাত্রা শুরু করলাম দুর্ঘটনাস্থল থেকে। ওডোমিটারে তখন 1,25,604। ঘড়িতে তখন ভোর 4:17। এসএসকেএমে যখন পৌঁছলাম ওডোমিটার তখন দেখাচ্ছে 1,25,607, অর্থাৎ গাড়িটি 3 কিলোমিটার রাস্তা এসেছে, তার জন্য আমাদের সময় লাগলো 6 মিনিট। এসএসকেএমের পর এবার আমাদের গন্তব্য ঢাকুরিয়ার আমরি। দুর্ঘটনাস্থল থেকে ঢাকুরিয়ার আমরিতে পৌঁছানোর জন্য ভোর 4:41 রওনা হলাম আমরা। তখন ওডোমিটারে দেখাচ্ছে 1,25,611 কিলোমিটার। ভোর 4:47 ঢাকুরিয়া আমরিতে পৌঁছে ওডোমিটার থামল 1,25,613 কিলোমিটারে, অর্থাৎ 2 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের লাগলো 6 মিনিট। এই 4টি হাসপাতালের প্রতিটিতেই ইমার্জেন্সি পরিষেবা রয়েছে। এখানেই সনিকার ঘনিষ্ঠরা প্রশ্ন তুলছে, 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে 4টি হাসপাতাল থাকা সত্ত্বেও বিক্রম সনিকাকে নিয়ে 6 কিলোমিটার দূরে রুবি হাসপাতালে গেলেন কেন? যে কোনো দুর্ঘটনার পর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঞ্ছনীয় সবথেকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু দুর্ঘটনার দিন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সনিকা সিংহ চৌহানকে নিয়ে আসে ইএম বাইপাসের ধারে রুবি হাসপাতালে। প্রশ্ন উঠছে, কেন কাছের এতগুলি হাসপাতাল ছেড়ে ইএম বাইপাসের ধারে রুবি হাসপাতালে আসতে হলো অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে সনিকা সিংহ চৌহানকে নিয়ে? এ বিষয়ে বিক্রমের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।
এই মুহূর্তের আপডেট নেওয়ার জন্য সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত এবং মানস বসাকের কাছে। রাজস্বী, তোমার কাছে প্রথমে জানতে চাইবো যে পুলিশ ইতিমধ্যেই তুমি বলছিলে জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন যে আগামীকাল যে 7 দিন সময় দেওয়া হয়েছিল সেই সময়সীমা শেষ হচ্ছে বিক্রম চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। পুলিশের তরফ থেকে আর কোনো যোগাযোগ করা হয়েছে কি বিক্রমবাবুর সঙ্গে? একদমই পুলিশের তরফ থেকে কিন্তু আজকেও যোগাযোগ করা হয়েছে, কারণ আগামীকাল সময়সীমা শেষ হচ্ছে এবং যেটা লালবাজার সূত্রে আমরা জানতে পারছি যে বিক্রম তার শারীরিক অবস্থা ভালো নয়, মানসিক অবস্থাও ভালো নয়। এই কারণ দর্শিয়ে তিনি কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে আসতে চাইছেন না। অর্থাৎ আগামীকাল যে সময়সীমা শেষ হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির 41-এর এ ধারা অনুযায়ী নোটিশ দেওয়ার যে সময়সীমা, সেইটার মধ্যে তিনি আসতে চাইছেন না, তিনি আরও কিছুটা সময় চাইছেন। কিন্তু পুলিশ আজকে স্পষ্টভাবেই বিক্রমকে জানিয়ে দিয়েছে যে তার আসাটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই তদন্তের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এবং একমাত্র বিক্রমই দিতে পারেন, কারণ সোনিকা নেই, তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে তদন্তের জন্যই এটা খুব প্রয়োজনীয় এবং এখন যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি যে আজকে রাতেই কিন্তু বিক্রম এই টালিগঞ্জ থানায় এসে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন, এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে। ধন্যবাদ রাজস্বী। আমি আবার বলবো যে আমরা নিঃসন্দেহে চাই যে বিক্রম সুস্থ থাকুন, একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, নিয়মিত শুটিং করুন। অবশ্যই পুলিশের তলবটাও তিনি যেন অগ্রাহ্য না করেন, তার কারণ সত্যটা সামনে আসাও সমান দরকার, অনেক বেশি দরকার হয়তো। মানুষের কাছে চলে যাব। মানুষ, গতকাল বিক্রমবাবু শুটিংয়ে গেছিলেন, আজকেও গেছেন, কীরকম নিয়মিত তিনি শুটিং করছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্পল মুভি টাউনের সামনে, অর্থাৎ শহর কলকাতা থেকে খানিকটা দূরে। এখানে কিন্তু এই মুহূর্তে ইচ্ছে নদীর শুটিং চলছে এবং বিক্রম চট্টোপাধ্যায় ভেতরে আছেন। তিনি কালকেও শুটিং করেছেন এবং আজকেও কিন্তু তিনি এখানে শুটিং করছেন। দুপুর 3টায় তার কল টাইম ছিল, তিনি যথাসময়ে আসেন, এখানে মেকআপ কস্টিউম পরে তিনি কিন্তু শুটিং করছেন। এখনও চলছে সেই শুটিং। তাকে দেখে মানসিকভাবে বা শারীরিকভাবে কোনো রকম অসুস্থ বলে মনে হয়নি, কারণ তিনি যথারীতি ডায়লগ বলছেন এবং বিক্রমের শারীরিক অবস্থার যেটা ঠিকঠাক নেই বলে বাড়ির লোকরা জানাচ্ছিল, মেন্টালি ট্রমাটাইজ, সেটা কিন্তু তাকে দেখে কোনোভাবেই মনে হয়নি। অন্তত আমি 8 থেকে 10 ফিটের ডিস্টেন্সে তাকে দেখেছি, তাকে দেখে কিন্তু সুস্থ এবং স্বাভাবিকই মনে হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ মানুষ। আমি জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, যেখানে বন্ধু বান্ধব এবং সবার তদন্ত নিয়ে সংশয়টা, 28 তারিখ রাতে দুর্ঘটনা ঘটলো, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড হলো গতকাল, মানে 8 মে। এতটা দেরি হলো কোন প্রত্যক্ষদর্শীরা, যারা ক্যামেরার সামনে, এবিপি আনন্দর সামনেও বললেন যে তারা বিক্রম চট্টোপাধ্যায়কে মদ্যপান করতে দেখেছেন, নিজের চোখে দেখেছেন, একেবারে আই উইটনেস। কোথাও এই গয়ঙ্গচ্ছ মনোভাব কি কাজ করছে? সুমন, তুমি যে গোলকধাঁধা তৈরি করেছো তার কয়েকটা প্রশ্নের আমি উত্তর দেবার চেষ্টা করব। প্রথম কথা হলো, সোনিকা সিং চৌহান মারা যাবার বেশ কিছুক্ষণ পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিক্রমের টেলিফোন সার্চ করলে বোঝা যাওয়ার কথা যে কার নির্দেশে বা কার কথায় তিনি প্রায় 2 ঘন্টা পরে হাসপাতালে ভর্তি হলেন, এবং এটাতে বোঝা যাচ্ছে তিনি নিজের স্কিন বাঁচাতে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি শুধু একটু তথ্য সাপোর্ট করি, সেটা হচ্ছে সোনিকাকে রুবি হাসপাতালে ভর্তি করা হয় রাত 3:56 4:51 দুর্ভাগ্যজনকভাবে সোনিকার মৃত্যু হয়। এই 3:56 থেকে 4:51 অবধি সোনিকা যখন জীবিত ছিলেন, বিক্রমবাবু ভর্তি হননি। পুলিশ সূত্রের যা খবর, বিক্রমবাবু ভর্তি হন সকাল 6টার কাছাকাছি একটা সময়, আফটার থট, অর্থাৎ একদম আফটার থট, অর্থাৎ কারো নির্দেশে তিনি নিজেকে বাঁচাবার জন্য হাসপাতালে ভর্তি হলেন, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমি অভিযুক্ত বলবো না, বলবো সন্দেহ ভাজনকে দেখতে যখন মাননীয় মন্ত্রীর উপস্থিত হন, তখনই কিন্তু পুলিশের কাছে একটা বার্তা যায় যে ধীরে চলো। যে লোকটি হাসপাতালে ভর্তি হলেন তার ব্লাড স্যাম্পল রেকর্ড নিয়ে নেওয়া বা ইউরিন টেস্ট করা কোনো কঠিন ব্যাপারই ছিল না। আইনটা বলছে যে 100 মিলিলিটার রক্তে যদি 30 মিলিগ্রামের বেশি অ্যালকোহল পাওয়া যায় তাহলেই কিন্তু সেটা একটা অপরাধ। এই অপরাধটা তিনি শুধু করেননি, তিনি যেখানে নিজের ওপরে নিয়ন্ত্রণ নেই সেখানে গাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখতে গেছেন এবং তিনি দুর্ঘটনা বলবো না, বলবো একটি ঘটনা ঘটিয়েছেন যাতে একজন মারা গেছেন। কাজেই ভারতীয় দণ্ডবিধিতে 304-এর এ থেকে হয়ে যাওয়া উচিত ভারতীয় দণ্ডবিধিতে 304, অর্থাৎ দুর্ঘটনাজনিত বা অবহেলাজনিত কারণে মৃত্যু থেকে এটা শিফট করে যাওয়া উচিত অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়। অর্থাৎ যারা তদন্ত করছেন, তদন্তকারী অফিসারকে কিন্তু এই ধারাতেই কেস চালু করতে হবে এবং
ওনাকে এটা কিন্তু নন বেলেবল। কালিকা প্রসাদের চালককে ঠিক যে ধারাটা দেয়া হয়েছিল, আজও কারাগারে রয়েছেন। অর্থাৎ তার মানে এখানেও একটা প্রভাবশালী তত্ত্ব আসছে, অর্থাৎ প্রভাবশালী তিনি নিজে, এবং তাকে বাঁচাবার ক্ষেত্রেও কোনো প্রভাবশালী মানুষ তারা কিন্তু সহায়তা করছেন। আরেকটা কথা আমি বলতে চাইবো, যদি এমন হয় জয়ন্ত, তার আগে আমি দ্রুত একবার অনিন্দ্য চট্টোপাধ্যায়, একজন অভিনেতা, অনিন্দ্যবাবু আজকে টালিগঞ্জ থানায় পুলিশটাকে ডেকে পাঠায় এবং থানায় গিয়ে তিনি বলেছেন যে সেই রাতে বিক্রম চট্টোপাধ্যায় মদ্যপান করেছিলেন। দেখব অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেদিনকে আমার মনে হয়েছিল যে মদ্যপান করেছিল। পোস্টটা সম্পর্কে আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। যে ওই দুর্ঘটনা ঘটেছিল আপনি ছিলেন, সেই গোটা বিষয়ে জানিয়েছি সব জানি। থ্যাংক ইউ। এই মুহূর্তে টালিগঞ্জ থানা থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় যখন বেরোচ্ছেন তখন সরাসরি আমরা দেখালাম তার বক্তব্য। জয়ন্ত, যদি ব্লাড টেস্টে তার ব্লাড টেস্ট করা নাও হয়, তবু এই যারা বয়ান দিচ্ছেন এদের বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এছাড়া ফুটেজেও দেখা যাচ্ছে তার হাতে গ্লাস ছিল, পানশালায় গ্লাসে নিশ্চয়ই শুধু গঙ্গা জল ছিল না। অর্থাৎ ধরে নেওয়া হবে তিনি মদ্যপান করেছিলেন, এবং মদ্যপান করে নিজের ওপরে নিয়ন্ত্রণহীন অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণ করতে গেছিলেন এবং অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি আঘাত করে কোথাও, এবং তিনি একটি মেয়ের মৃত্যুর জন্য দায়ী। আর একটা কথা গুরুত্বপূর্ণ, যদি এমন হয় যে বিক্রমকে বাঁচাবার জন্য কেউ আড়াল করছেন, তা যদি কোনো হাসপাতালে ডাক্তারবাবুরাও হন, তাহলেও কিন্তু সত্যকে গোপন করবার দায়ে সন্দেহভাজনকে বাঁচাবার চেষ্টা করার অভিযোগে তারাও কিন্তু একটা অপরাধ করছেন। এটা কিন্তু মনে রাখতে হবে। আমি আবার বলবো, প্রভাবশালী তত্ত্ব দূরে সরিয়ে 120B বলছেন ষড়যন্ত্র, একেবারে শুধু তাই না, সত্যকে তারা গোপন করবারও চেষ্টা করছে। আমি আবার বলবো, প্রভাবশালী তত্ত্বকে দূরে সরিয়ে একেবারে সৎ, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত না হলে সাধারণ মানুষের কিন্তু যে তদন্তকারী সংস্থা তাদের উপর থেকে আস্থা উঠে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। বয়ানের সঙ্গে পরবর্তীকালে যে তথ্য উঠে আসছে তার কিন্তু বহু ক্ষেত্রে আসমান জমিন ফারাক। যেমন বিক্রমের প্রাথমিক বয়ান যেটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে আরেকটা গাড়ি বেপরোয়াভাবে এসে তাদের চেপে দেয় এবং তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, কিন্তু সেই রাতে ওখানে অন্য কোনো গাড়ি ছিল কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দুর্ঘটনার পরে বিক্রমের বাবা দাবি করেছিলেন তিনি শুনেছেন আচমকা গলি থেকে অন্য একটি গাড়ি বেরিয়ে আসার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল বিক্রমের গাড়ি। যে গাড়িতে ওকে পৌঁছে দিয়ে গেছে সে বলে গেছে, ওর যখন স্টিচ হচ্ছিল সকালবেলা তখন সে ছেলেটি ছিল, সেই বলে গেছে দাদা তারা রোড থেকে গাড়িটা বেরিয়ে রং রুটে ওই রাস্তায় গেছে বলে এই গাড়িটা এদিকে বাঁদিকে টার্ন নিয়েছে। কিন্তু পুলিশ সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেই সময় সেখানে বিক্রমের ছাড়া অন্য কোনো গাড়ি তাদের চোখেই পড়েনি। আমি এমনি রাত্রিরে জাগি আর কি, হঠাৎ করে দেখি একটা আওয়াজ হলো, গাড়িটা ওদিক থেকে প্রথমে এসে গাড়িটা ধাক্কা মারলো এতে দোকানের পরেই পাল্টি খেয়ে ঘুরে এসে এইদিকে একটা থাম ছিল, থামের মধ্যে ধাক্কাটা খেলো। না 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 না, অন্য কোনো গাড়ি ছিল না, ওর গাড়ি ছিলই না। মেয়েটা কিছু বলেনি, মেয়েটা এমনি যখন টেনে বার করলো তখন খালি ওই 2-3 বার বাবারে মারে করলো। তাহলে সত্যিটা কে বলছে? বিক্রমের বাবা দাবি করেছিলেন এক অ্যাপ নির্ভর ট্যাক্সি চালক তাকে বলেছিলেন সে সময় আরেকটা গাড়ি হঠাৎ করে গলি থেকে বেরিয়ে আসায় বিক্রমের গাড়ি নিয়ন্ত্রণ রাখতে পারেনি, কিন্তু সেই ট্যাক্সি চালকের কোনো প্রকাশ্য বয়ান এখনো মেলেনি। উল্টো দিকে প্রত্যক্ষদর্শীরা বারবার দাবি করছেন দ্বিতীয় কোনো গাড়ি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলই না। এই যে ডিভাইডার, এই ডিভাইডারের ওপরেও বলা চলে, সবাই বলছেন এলাকার বাসিন্দারা এখানেও ধাক্কা মারা হয়েছিল। এই যে রাস্তাটা, এই রাস্তাটা যেটা এখান থেকে কোনো গাড়ি বেরোতে দেখা গেছিল? না 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 না, কোনো গাড়ি ছিল না। কিন্তু তাহলে দুর্ঘটনা ঘটলো কেন? I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। বিক্রম দাবি করছেন তিনি মত্ত ছিলেন না, বেপরোয়া গতিতে গাড়িও চালাননি, কিন্তু সোনিকার বন্ধুরা বিক্রমের দাবি মানতে নারাজ। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ হিসেবে দ্বিতীয় কোনো গাড়ির হঠাৎ করে গলি থেকে বেরিয়ে আসার তত্ত্বও প্রত্যক্ষদর্শীরা উড়িয়ে দিচ্ছেন। তাহলে ঠিক কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? পুলিশি তদন্তে কি তা সামনে আসবে? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমি অশোক বিশ্বনাথনের কাছে যাব। অশোকদা, এই মুহূর্তে যা চলছে এবং যে ঘটনা, যে তথ্য যেভাবে সামনে এসছে তা বিক্রমবাবু যে ধরনের সিরিয়ালে অভিনয় করেন তার থেকে কম রোমহর্ষক নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিনেতাদের মধ্যেও একটা স্পষ্ট বিভাজন তৈরি হয়ে গেছে।
এবং সোশ্যাল মিডিয়ায় প্রায় দুপক্ষ একেবারে লগার হেডে তারা তাদের পরস্পর বিরোধী মতামত আদান প্রদান হচ্ছে, এই মুহূর্তে টালিগঞ্জ কোথায় দাঁড়িয়ে আছে? মানে সত্যি দুঃখজনক যে এই গল্পে কোনো হিরো নেই, কেউ জিতছেও না, শুধু আছে ভিকটিম এবং হয়তো হাফ ভিলেন এই হাফ গার্লফ্রেন্ডের যুগে। আমার যেটা মনে হয় জয়ন্তবাবুর কথা শুনে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য উনি তুলে ধরেছেন। আমি একটা প্রশ্ন সুমন তোমায় করতে চাই, সেটা হচ্ছে যে যদি অন্য কোনো গাড়ি না এসে থাকে, যদিও মদ্যপান না করে থাকে, যদিও স্পিডিং না করে থাকে, তাহলে ও জোর গলায় কেন বলছে না কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল? কারণ সালমান খানের ক্ষেত্রে আমরা দেখেছি যে সালমান খান জল খেয়েছিলেন, তিনি ড্রাইভ করেননি এবং তার ড্রাইভার একেবারে প্রথমে বলেছিল যে সালমান খান ড্রাইভ করেছেন, পরবর্তীকালে হস্টাইল হয়ে গেছিল। এখানেও তো উইটনেস ক্যান বি বট অফ ভেরি ইজিলি যারা দেখেছেন। তো আমরা কাকে বিশ্বাস করব? আমার মনে হয়, যদিও যেটা তুমি বললে আমি তোমার সঙ্গে একদম একমত, বিক্রমের প্রতি আমার পূর্ণ সহানুভূতি। এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, কাছের একজনকে সে হারালো, নিজস্ব একটা অদ্ভুত একটা জালের মধ্যে জড়িয়ে পড়লো। বিক্রমকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত ভদ্র ছেলে, আমরাও ভালো ব্যবহার করে, বিপি আনন্দের সঙ্গে অত্যন্ত বহু প্রোগ্রাম আমাদের যেটা বলবো যে যুগটা এমনই হয়ে গেছে না, এটা যেন গুণদের যুগ। মানে গুণরা, মানে তাদের কোনো গুণ নেই কিন্তু তারা জিডাব্লিউ গুণ, তারা সব জায়গায় গিয়ে গন্ডগোল করছেন, যেটা জয়ন্তবাবু বললেন। তারা গিয়ে বলছেন যা সব ঠিকঠাক থাকবে, আমরা আছি, প্রডিউসার আছে, আমি আছি। এই হচ্ছে আমাদের সরকার, এই হচ্ছে আমাদের পুলিশ। তারা একটুখানি কেউ কিছু বললেই তারা মানে পিছু পা হয়ে যান। আমি বলবো যে পুলিশ ইজ কালপেবল, দে শুড হ্যাভ টেকেন অ্যাকশন ইমিডিয়েটলি। অর্থাৎ এইখানে আমার একটা প্রশ্ন আছে যে কোথাও কি বিনোদনের মানে ইজিক্যাল টু বিনোদন মানেই রাতভর পার্টি, মদ্যপান, এইটা কোথাও একটা সরলীকরণ হচ্ছে? আমি কেন আপনাকে বলছি, দেখুন আমি একদম গোয়িং স্ট্রিক্টলি বাই দ্য ডেটা, বাই নাম্বারস, 2:18 দ্বিতীয় ক্লাব থেকে বেরোলেন বিক্রম, 3:30 এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটলো। অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট তার গাড়ি কোথায় ছিল? কালকে স্টুডিওতে ওদেরই বন্ধুবান্ধব অঙ্কিত এসে বলছিলেন যে ওই দুরন্ত গতিতে একটা গাড়িকে ওই দিন রাতে তিনি দেখেছিলেন। অনেকে এটা বলছেন যে ওই 1 ঘন্টা 12 মিনিটে একটা অত্যন্ত বেপরোয়া গতিতে জয় রাইড চলছিল না তো? মানে এটা কিন্তু আমি বিক্রম করেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি যে কোনো উড়ালপুলে দেখবেন পুলিশ এখন অত্যন্ত কড়াকড়ি করার চেষ্টা করে, কিন্তু মোটর বাইক কিংবা গাড়ি নিয়ে রেস, আমি এখানে বলি, আমি তো আনবাড়িয়ে এই বিষয়ের বাইরে গিয়েই বলছি, গ্যাপরি মনে হয় যে অদ্ভুতভাবে আমাদের মাধ্যমগুলো, কিছু কিছু চ্যানেলে বলা হয়েছে যে ও একজন বিরাট একজন অ্যাক্টর, ভিভিআইপি। এটা তো সত্যি নয়, উনি টপ লেভেলের অ্যাক্টর নন, না ফিল্মে না টেলিভিশনে। এইরকম মোটামুটি মধ্যমেধারী বলবো মানুষকে মিডিয়া এমনভাবে পেজ 3-তে ফটোগ্রাফ করছে যাতে তাদের মধ্যে একটা বীর বিক্রম ব্যাপার চলে আসছে, এবং ইট ক্যান ইভেন লিড টু মেগালোমেনিয়া, যার ফলে একটা ক্লাবের থেকে আরেকটা ক্লাব, একটা ড্রিঙ্কের থেকে আরেকটা ড্রিঙ্ক করে একটা তারা যেন রিয়েল লাইফ জেমস বন্ড হয়ে গেল। কিন্তু অনলি ডিফারেন্স ইজ জেমস বন্ডের গাড়িটা উড়ে যায় এট দ্য লাস্ট মোমেন্ট, এই গাড়িটা উড়তে পারে। কেউ সেরকম ভাবে এই গাড়িটা বানান, এই গাড়ির কেউ সেভাবে বানাননি। আমি সুরজিৎ বাবুর কাছে একটা পার্টে আসবো। দেখুন, বিক্রম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন জনপ্রিয় অভিনেতা এবং তার জেলায় শহরে বেশ কিছু ফ্যান ফলোয়িং আছে। তারা যদি এই লাইফস্টাকে অনুসরণ করে সেটা এক মারাত্মক হতে পারে, 2 হচ্ছে যে তারা এই ঘটনার পর আরও প্রচারিত হবে, তারা ভাববেন যে ওই ক্লাস অফ সোসাইটিতে এটাই বোধহয় রীতি, এটা আমার মানে অ্যাসপিরেশন লেভেলটা ওইখানে উঠে যাবে যে এইটা করলেই বোধহয় আমি সমাজে প্রতিষ্ঠিত বা সফল হব। কোথাও কি এটা একটা লার্জার ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আমাদের গোটা সমাজ? হ্যাঁ, এটা তো লার্জার, যেটা আমি অসুখ যেটা সেখানে শেষ করে সেখান থেকেই ধরছি, যে এই যে আমি কে এটা প্রতিষ্ঠা করার জন্য আমার মনে হয় যে এখন যে সমাজ ব্যবস্থাটা তৈরি হয়েছে তাতে একটু বেশি ফ্ল্যাশি হতে হবে, একটু দেখাতে হবে যে আই অ্যাম নট টু গুড। এই যে নট টু গুড ইজ কুল, একটা থিওরি আছে, হোয়াট ইজ কুল, হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল যেটাকে বলা হয়, সেখানে এইগুলো করাটাই হয়ে গেছে এখন, যাকে বলে নর্মালাইজ করা হয়ে গেছে। অর্থাৎ এই একটা শ্রেণী বলে কিন্তু নয়, এটা কিন্তু শ্রেণী থেকে পার্কুলেট করছে। কেউ এখানে খুব বেশি গতিতে একটা টয়োটা অল্টিস চালাচ্ছে, কেউ একটা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, কেউ হয়তো সেখানে এসে ভাবছে ভাইকে এইরকম করলে পরে তবেই তাকে নোটিস করা যাবে। এবং যে কথাটা অশোক বলছে সেটা খুব ইম্পর্টেন্ট, এই যে মধ্যমেধার কিন্তু অ্যাসপিরেশন আছে, এটা অ্যাসপিরেশনাল ক্লাসের ব্যাপার আছে এখানে।
এবং এই অ্যাসপিরেশনটা এমন যে এই কয়েকটা জিনিস করলে পরে আমি নোটিসড হব, অর্থাৎ তার অন্যভাবে তো সে নোটিসড হচ্ছে না, কোথাও ডিপ ডাউন কোথাও আমার মনে হয় যে একটা বোধহয় জায়গা আছে যেখানে সে মনে করে যে সে যথেষ্ট অ্যাডিকুয়েট নয়, এবং এই ইনঅ্যাডিকুয়েসিটাকে ধরতে হবে এবং ইনঅ্যাডিকুয়েসিটাকে আপনি বলছেন কোথাও একটা হীনমন্যতা ঢাকতেই এই ফ্ল্যাশিনেস। সেখানে আপনি মিডিয়া বলুন, সরকার বলুন, যারা শ্রোতা আজকে দেখছেন তারা সবাই এখানে তাকে ধোঁয়া দিচ্ছে, অ্যান্ড হি অর শি লিভস ভাইক্যারিয়াসলি। এই যে একটা তার একটা এই সময়টা। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ফর টুমরো উই ডাই। এই তাৎক্ষণিক ব্যাপারটা খুব তাড়াতাড়ি চলে এসছে, মানে ক্রিকেটের T20-র মতন আমাদের জীবনটা খুব তাৎক্ষণিক হয়ে গেছে। লং হল বলে কিছু নেই এখানে, মেরে খেলো ভাই, মেরে খেলো, এক্ষুনি খেলো, কালকে ইউ ডোন্ট নো। এবং যাদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তাদের আমি অশোক আরও ভালো বলতে পারবে, ওতপ্রোতভাবে জড়িত তাদের সাথে, কিন্তু তার মনে হয় যে তারা বোধহয় সবসময় এই তাৎক্ষণিক জীবনেই সে জগতে আসছে। আমাদের দেখা যারা আগে পুরোনো দিনের থেস্পিয়ান, যাদের নিয়ে আমরা এখনও আলোচনা করি, তারা বোধহয় এইটাকে এরম মেলাতে পারবেন না, কারণ তারা তাদের সেই জায়গায় যখন পৌঁছেছেন অনেক তারা কষ্ট করেছেন, লেখাপড়া করেছেন, সিরিয়াস হয়েছেন, ফলে তাদেরকে আপনি স্টারডামে তো আমি ভাবতে পারি না উত্তম কুমার রাতের বেলাতে এরকম করে গাড়ি চালিয়ে যাচ্ছে, ভাবা যায় কি? ভাবা যায় না। আমি একটা কথা কেন ভাবা যায় না, কেন ভাবা যায় না? যেটা হচ্ছে যে দুটো জিনিস, জয়ন্তবাবুর কথায় আমি ফিরে আসছি, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে দুটো জিনিস এই অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখের ঘটনাটা তুলে ধরলো। নাম্বার ওয়ান হচ্ছে it's a very bad example for the generation that is and will come. দ্বিতীয়, legally, politically and criminologically also it's a very poor example. যদি এইভাবে ইনভেস্টিগেশন করা হয় বা এইভাবে পুলিশকে টুইক করে দেওয়া যায় তাহলেও কিন্তু খুব খারাপ। এই দুটো জায়গায় কিন্তু এই অত্যন্ত মামুলি একটা ঘটনা, এটা অত্যন্ত মামুলি নয়, একজনের প্রাণ চলে গেছে এবং আরো অনেকের প্রাণ যেতে পারে। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু প্রাণ চলে যাওয়ার কথা আমরা কাকে হারালাম 28 বছরে শুধু একজন উজ্জ্বল মডেলকে নয়, একটি সর্বভারতীয় চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় একজন সঞ্চালিকাকে, যার গোটা পড়াশুনোর কেরিয়ার সেটা মোটেই সাধারণ মানের ছিল না। সব থেকে বড় কথা, বন্ধুরা বলছেন একজন ভালো মানুষকে এই বেপরোয়া গতি, এই দুর্ঘটনা, তার কারণ যাই হোক, প্রাণ হারাতে হলো। সেই পরিবারটার জন্য রইল কিন্তু শুধু চোখের জল। My communication skills with people from all walks of life is really good. I can gel with a child to an old person and from a security guard to maybe a businessman. হ্যাঁ, এরকমই ছিলেন সনিকা। নিজের মুখে নিজের বর্ণনা দিতেন, এভাবেই কথা বলতে ভালোবাসতেন সকলের সঙ্গে মিশে যেতে। কনভেন্টে পড়াশোনা, অল্প বয়সে মডেলিং দুনিয়ায় পা রেখেই নজর কাড়া সাফল্য। সনিকা যা ছুঁয়েছেন তাই যেন শোনা হয়েছে। সুনাম, যশ, খ্যাতি কোনোটারই অভাব হয়নি কলকাতার এই কন্যের। কিন্তু মাত্র 28 বছরে থেমে গেল সনিকা সিংহ চৌহানের সেই সাফল্যের উড়ান। 29 এপ্রিল ভোর রাতের একটি দুর্ঘটনায় সব শেষ। ছোট থেকেই মেধাবী ছিলেন লামাটিনিয়া গার্লস স্কুলের ছাত্রী সনিকা। বেঙ্গালুরুর মাউন্ট কার্মেল কলেজ থেকে স্নাতক। মডেলিং ছিল সনিকার অন্যতম প্যাশন। সুপার মডেল হিসেবে বহু আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের জন্য মডেলিং করেছেন। অত্যন্ত প্রাণবন্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন এই তরুণী। মডেলিংয়ে ছিনিয়ে এনেছিলেন বেশ কিছু পুরস্কার। 2013 সালে অংশ নেন মিস ডিভা প্রতিযোগিতায়। জিততে না পারলেও পৌঁছেছিলেন প্রথম 14 জনের মধ্যে। মিস পপুলারিটি সাব কন্টেস্টও জিতেছিলেন। ছোটবেলা থেকেই খেলাধুলো অন্তঃপ্রাণ ছিলেন সনিকা। যখনই তাকে নিজের সম্পর্কে বলতে বলা হতো, বোঝা যেত স্পোর্টস তাঁর প্রাণ। I love swimming. I'm a very sporty person. I've been into sports since I was 2. একটি আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলের হয়ে দীর্ঘদিন বহু শোতে অ্যাঙ্কারিং করেছেন সনিকা। পরপর 2 বছর প্রো কাবাডি লিগে তার উপস্থাপনায় মুগ্ধ হয়েছে ক্রীড়া জগৎ। অ্যাঙ্কারিং, মডেলিং ছাড়াও আগ্রহ ছিল খেলাধুলো, মিউজিক, নাচ এবং ভ্রমণে। দেশ হোক বা বিদেশ ঘুরতে খুব ভালোবাসতেন সনিকা। যেখানেই যেতেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন। ভালোবাসতেন বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে। গতি উত্তেজিত করত সনিকাকে, কিন্তু সে গতি বেপরোয়া গতি নয়। তাই বারবার বন্ধুদের বেপরোয়া গাড়ি না চালানোর পরামর্শ দিতেন সনিকা। কিন্তু সেই গতি বড্ড তাড়াতাড়ি কেড়ে নিল তাকে। একটা স্বপ্নের অপমৃত্যু ঘটল। এবিপি আনন্দ। যে গাড়ির গতি কেড়ে নিল সনিকাকে, বিক্রম
যেদিন সেই গাড়িটি কিনেছিলেন, গাড়ি নিয়ে তার প্যাশনের কথা ঘটনাচক্রে বলেছিলেন এই এবিপি আনন্দকে। দেখুন। चलो जिया ये साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है। শুটিং এর অবসরে সদ্য কেনা গাড়ি ছিল তার প্রিয় সঙ্গী। আদর করে গাড়িকে বলতেন বেবি। আজকে I have chosen to take my baby out for a ride. जब तक सौ दफा कुछ कर न दूं, हाँ मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। কিন্তু 29 এপ্রিল এই গাড়ি দুর্ঘটনাতে প্রাণ গিয়েছে সোনিকা সিংহ চৌহানের। সেদিনও স্টিয়ারিং এ ছিলেন বিক্রমী। কিন্তু শেষ রাতের ফাঁকা রাস্তায় গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারালো, কিভাবে রাস্তার ধারে বেবিতে ধাক্কা মারলো, এসব প্রশ্নের উত্তর পেতেই মঙ্গলবার সকালে দ্বিতীয়বার গাড়িটির ফরেন্সিক পরীক্ষা হয়। এদিন ভোর 6টা নাগাদ টালিগঞ্জ থানার কাছে পৌঁছে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করেন তারা। গাড়ির এয়ারব্যাগ না খোলার সম্ভাব্য কারণ জানতে গাড়ি প্রস্তুতকারী সংস্থার মেকানিক্যাল বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই গাড়িটি বিক্রম কেনেন মাসখানেক আগে। গাড়ির প্রতি তাঁর প্রীতির কথাও নিজের মুখেই জানিয়েছিলেন এবিপি আনন্দকে। আজকে I have chosen to take my baby out for a ride. শুটিং এ ফাঁকে সময় পেলেও এই গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়তেন বিক্রম। প্রত্যেক দিনকার শুটিং শিডিউল থেকে যখন একটা ছোট্ট ফাঁক পাওয়া যায়, মানে একদিনের রেস্ট, তখন নিজেকে আবার নতুন করে এনার্জাইজ করতে বেস্ট অপশন দ্যাট আই হ্যাভ ইজ ইদার একটা ড্রাইভে যাওয়া বা একটা রাইডে যাওয়া। चलो जिया ये साफ साफ कहता हूँ। হাতে স্টিয়ারিং, গুনগুনিয়ে গান, বিক্রম যেন তখন পৌঁছে যেতেন অন্য জগতে। তবে বিক্রমের বন্ধুদের দাবি, গাড়ি চালাতে গিয়ে একাধিকবার দুর্ঘটনাতেও পড়েছেন তিনি। সোনিকার মৃত্যুর 12 দিন আগেও ঠিক এমনটাই ঘটেছিল। সেদিনও এই গাড়িতে চেপে সিনেমা দেখতে যাওয়ার সময় বিক্রম একটি দুর্ঘটনায় পড়েন। তখন বিক্রমের বন্ধু অনিন্দ টুইট করে বলেছিলেন, এইমাত্র ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখলাম। তবে ছবি দেখার আগেই বিক্রম ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার এই টুইট নিয়ে অনিন্দকে প্রশ্ন করা হলে তিনি জানান, সেদিন ছবি দেখতে যাওয়ার পথে কসবায় একটি অভিজাত মলের সামনে বিক্রম গাড়ি নিয়ে একজনকে ধাক্কা মারেন। পোস্টটা সম্পর্কে আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। যে ওই দুর্ঘটনা ঘটেছিল আপনি ছিলেন, সেই গোটা বিষয় জানিয়েছি। তারপর 29 তারিখ রাতে ঘটে সেই দুর্ঘটনা, যাতে মৃত্যু হয় সোনিকার। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শেষে আমি শুধু এইটুকু বলতে চাইবো যে অবশ্যই আমরা সবাই চাই যে শোক সন্তপ্ত পরিবারটি, তাদের সমবেদনার জানানোর আমাদের কাছে সত্যি কোনো ভাষা নেই, বিচার পান তারা। পাশাপাশি সত্যি সামনে আসুক, বিক্রমের ক্ষেত্রেও যেন অবিচার না হয়, যথার্থ বিচার হয়। দুপক্ষই অবশ্যই এই মুহূর্তে চাইবে। ইনফ্যাক্ট এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যে কোটি কোটি মানুষ আমাদের দেখছেন, তারা প্রত্যেকে চাইছেন আসলটা কি, সেই সত্যটা সামনে আসুক। আপনাদের এখন দেখাবো যে এই মুহূর্তে পুলিশি তদন্ত ঠিক কোন জায়গা অবধি পৌঁছেছে, এবং পাশাপাশি আরেকটা দুর্ভাগ্যজনক উদ্বেগ দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। প্রতিদিন রাতের কলকাতা, রাতের শহর মানেই কি বেপরোয়া গতি এবং তাতে প্রাণ ঝরে যাওয়া। গতকাল খিদিরপুর এলাকায় এই বেপরোয়া গতি কেড়ে নিল একটা শিশুর জীবন। রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে মৃত্যু এই বেপরোয়া গতির জন্য। এরপরও আমরা কি একটু সচেতন হব না, একটু সতর্ক হব না? গাড়ি দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে এক পার্টিতে এভাবেই গ্লাস হাতে দেখা গিয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। মডেল সোনিকা সিংহ চৌহানের বন্ধুরা যে ফুটেজ প্রকাশ করেছেন তাতে অন্তত এমনটাই দেখা যাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার বিক্রমের বন্ধু অনিন্দ চট্টোপাধ্যায় জিজ্ঞাসাবাদের মুখে দাবি করেন বিক্রম সেই রাতে মদ্যপান করেছিলেন। সোনিকার বান্ধবীরাও এই একই দাবি করেছেন। বিক্রম যেই কথাটা বলছে সেটা মিথ্যে। বিক্রম আমাকে বলেছেন যে ও রামেন কোক খাচ্ছে। চোখের সামনে সবাই মিলে বিক্রম যার মধ্যে ছিল ড্রিঙ্ক করছিল। পুলিশ জানায়, সত্যিটা জানতে এবং সোনিকার মৃত্যু নিয়ে যাবতীয় রহস্য কাটাতে এখন সবার আগে বিক্রম চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু কোথায় বিক্রম? কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার বিশাল গর্গ জানান, বিক্রম চট্টোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে তিনি অসুস্থ বলে এখনই থানায় এসে তদন্তের মুখোমুখি হতে পারছেন না। কিন্তু তদন্তের কাজে তাঁর কাছ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। সেই কারণে পুলিশের তরফে বিক্রমকে অবিলম্বে থানায় আসতে বলা হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতার কথা বলে পুলিশের সামনে হাজির না হলেও গত দুদিন ধরে দিব্য শুটিং করে যাচ্ছেন অভিনেতা বিক্রম।
বিক্রম চট্টোপাধ্যায়কে ঘিরে এত হইচই, সেই বিক্রম চট্টোপাধ্যায় কিন্তু শহর থেকে খানিকটা দূরে এই স্টুডিওতে শুটিং করছেন তার ধারাবাহিক ইচ্ছে নদী। তার আত্মীয় পরিজনেরা বলছেন যে তিনি মানসিকভাবে সুস্থ নন, ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু যে বিক্রম চট্টোপাধ্যায় মানসিকভাবে সুস্থ নন বা ট্রমা কাটিয়ে উঠতে পারেননি, তিনি কিভাবে অবলীলায় এভাবে দুদিন ধরে ধারাবাহিকে শুটিং করে চলেছেন, সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ক্রমেই জোরালো হতে শুরু করে জাস্টিস ফর সোনিকার দাবি। I put myself in Vikram's shoes and যদি আমার সামনে আমার বন্ধু এভাবে যদি চলে যেত বা মানে and I knew that I was the cause of that, আমি এই গিল্টটা নিয়ে বেঁচে থাকতে পারতাম না। Why lie and give wrong facts to the people? নানা মহলে এই প্রশ্ন উঠছে, গায়ক কালিকা প্রসাদের চালককে যে ধারা দেওয়া হয়েছে, অভিনেতা বিক্রমের বিরুদ্ধেও কেন সেই ধারায় মামলা করা হয়নি? আমার ভালো ছেলেটাকে পুরো ক্রিমিনাল তৈরি করে দিল। তখন আমি আমার ছেলেকে দেখতে গেছি, শনিবার করেই যাই, কেন শনিবার একটু ফাঁকা থাকে বলে। আমার ছেলে বলছে, মা আমি যা করেছি বিক্রমও তো তাই করেছে, তাহলে ও সেলিব্রিটি হয়ে ছাড় পেয়ে গেল আর আমি গরিব বলে আমি ছাড় পেলাম না। যে সেলিব্রিটি বলে ছাড় পেয়ে যাবে আর একটা গরিব যে পেটে সংসার চালাবে, তার মাকে দেখবে, তাহলে সে ছাড় পাবে না? এটা কি আমাদের দেশের আইন? আর আইন কি দুরকম হয়? কালিকা প্রসাদ ড্রাইভারের যে শাস্তি বা যে পদক্ষেপ নেওয়া হয়েছে, বিক্রমের ক্ষেত্রে যেন ইকুয়াল পদক্ষেপই নেওয়া হয়। ইনভেস্টিগেশনটা যেন সেম, মানে কোনোভাবে বায়াস না হয় অ্যাজ এ জাস্ট বিকজ ইজ আ সেলিব্রিটি। ভয়েস ফর বিক্রম বলে আরেকটা ওরা শুরু করেছে, ভয়েস ফর বিক্রম। তো সেইটাই আমরা শুনতে চাই, ওই ভয়েস ফর বিক্রমটাই চাই। জাস্টিস ফর সোনিকা তখনই পসিবল হবে যদি ভয়েস ফর বিক্রম, মানে বিক্রমের ভয়েসটা যদি সত্যি বলে। এরই মধ্যে মঙ্গলবার বিক্রমের বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে টালিগঞ্জ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে অনিন্দ্য দাবি করেন সেই রাতে পার্টিতে বিক্রম মদ্যপান করেন। সেদিনকে আমার মনে হয়েছিল যে মদ্যপান করেছিল। চাপ ক্রমেই বাড়তে থাকায় রাতে টালিগঞ্জ থানায় হাজির হন বিক্রম। তবে অভিনেতার গাড়ি দুর্ঘটনায় মডেলের মৃত্যুর পরেও যে কলকাতার রাস্তায় রাতে বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ হয়নি, তার প্রমাণ সোমবার গভীর রাতে হাতে নাতে মিলেছে। ট্রেলারের চাকায় শেষ হয়ে গিয়েছে 8 বছরের একটা প্রাণ। রাত তখন 2টো। প্রত্যক্ষদর্শীদের দাবি, বন্দরের দিক থেকে আসা দুটি ট্রেলার রেশারেশি করছিল। খিদিরপুর ফ্যান্সি মার্কেটের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাঁদিকের ট্রেলারটি, সোজা উঠে যায় ফুটপাতে। তখন সেখানে শুয়েছিল এক শিশু সহ 4 জন, সবাই ঘুমন্ত। ট্রেলারের ধাক্কায় তাদের মধ্যে 2 জন ট্রাম লাইনে ছিটকে যায়। ধাক্কা খেয়ে ট্রেলারের চাকা খুলে গিয়েছে। অ্যাক্সেলেই অনেকক্ষণ আটকে ছিল 8 বছরের মোহাম্মদ সাহিল। বাঁচার জন্য সে ছটফট করছিল। বললা মামা बचा लो मामा, बचा लो, बहुत जोर लग गया मामा। हम उसको लेके वही टायर का पास बैठ के सब कोई को आवाज दे रहे, निकालो निकालो निकालो। স্থানীয়দের তৎপরতায় সাহিলকে বের করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাচ্চা ছেলেটা চাকার তলায় ছিল, 2 ঘন্টার মধ্যে শেষ হবে ছেলেটা। ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1, পার্টনার বাই। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।